ভূত বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে তো বন্ধুরা, আরও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের গল্পের নাম সাজেক রিসোর্টের সেই ভয়ানক ঘটনা। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। মেঘের রাজ্য, সবুজ পাহাড় আর সূর্যোদয়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে। কিন্তু পর্যটনের অজানা থেকে যায় কিছু ঘটনা যা স্থানীয়রাও সহজে মুখে আনতে চায় না। 2024 সালে নভেম্বর মাস। ঢাকার 5 বন্ধু সিয়াম, আরমান, তানভীর, মেহজাবিন এবং লাবণী অনেক দিন ধরে পরিকল্পনা করছিল সাজেক বেড়াতে যাওয়ার। সবাই চাকুরিজীবী, ব্যস্ততার মাঝেও 3 দিনের ছুটি মিললেই তারা বুকিং দিয়ে ফেলল পাহাড়ের এক নির্জন রিসোর্টে। রিসোর্টটির নাম ছিল মেঘসোয়া হিল রিসোর্ট। ইন্টারনেটে রিসোর্টের ছবি ছিল অসাধারণ। কাঠের কটেজ, সামনে মেঘের সমুদ্র, চারদিকে পাইন গাছ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রিভিউ খুব কম, আর সেগুলো ছিল তার মধ্যে কয়েকটি মাত্র একটি লাইন লেখা, রাতের পর বাইরে বের হবেন না। বন্ধুরা ভেবেছিল কেউ হয়তো মজা করছে। সকালে খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে করে তারা সাজেকের পথে রওনা দিল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, চারপাশ গভীর খাদ, অন্য পাশে সবুজ বন। ড্রাইভার হঠাৎ বলল, আপনারা কোন রিসোর্টে উঠবেন? সিয়াম উত্তর দিল, মেঘসোয়া হিলি রিসোর্ট। ড্রাইভার সঙ্গে সঙ্গে রিয়ার ভিউ মিররে তাকালো, তার মুখের হাসি মিলিয়ে গেল। ওই রিসোর্ট? জি। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, রাতে যদি কারো ডাক শুনেন দরজা খুলবেন না। আর কিছু বলল না। বন্ধুরা আবারও হেসে উড়িয়ে দিল। বিকেলের দিকে তারা রিসোর্টে পৌঁছালো। রিসোর্টটির অন্য সব রিসোর্টের থেকে অনেকটা দূরে, চারপাশে ঘন বন। রিসোর্টের মাত্র একজন কেয়ারটেকার, তার নাম রতন। লোকটির বয়স 50-এর কাছাকাছি। তিনি চাবি দিতে দিতে বললেন, একটা নিয়ম আছে। কি নিয়ম? রাতে 12টার পরে কেউ বাইরে যাবেন না। আরমান হেসে বলল, কেন? ভাল্লুক আসে? রতন উত্তর দিল, শুধু বলল, যা আসে সেটা মানুষ না। রাত 8টার দিকে সবাই বারান্দায় বসে বারবিকিউ করছিল। আকাশ ভরা তারা, মেঘ ধীরে ধীরে আকাশ ছুঁয়ে যাচ্ছে। লাবণী হঠাৎ দূরের আরেকটি কটেজের দিকে তাকিয়ে বলল, ওই কটেজকে দাঁড়িয়ে আছে। সবাই তাকালো। একজন সাদা পোশাকের নারী, লম্বা চুল, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সিয়াম হাত নাড়ালো, কোনো উত্তর নেই। তানভীর মোবাইলে জুম করে ছবি তুলতে গেল, কিন্তু স্ক্রিনে কিছুই নেই, খালি বারান্দা। মাথা তুলে আবার তাকাতেই নারীটি নেই। রাত বাড়তে লাগলো, চারদিকে গভীর নীরবতা। হঠাৎ ঠক 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 কারো হাঁটার শব্দ। কাঠের বারান্দায় সবাই ভেবেছিল রতন এসেছে। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু ভেজা মেঝেতে স্পষ্ট পায়ের ছাপ, খালি পায়ের। আর সেই ছাপগুলো ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে, কিন্তু কেউ ঢুকেতে দেখা যায়নি। মেহজাবিন কাঁপা গলায় বলল, এগুলো কার পায়ের ছাপ? কেউ উত্তর দিতে পারল না। হঠাৎ ঘরের সব লাইট একসঙ্গে নিভে গেল। আর মাত্র 5 সেকেন্ড, আবার জ্বলে উঠল। লাইট জ্বলতেই সবাই জমে গেল। দেয়ালে বড় বড় অক্ষরে ভেজা পানির দাগ দিয়ে লেখা, সূর্য ওঠার আগে কেউ পাহাড় ছাড়তে পারবে না। আর ঠিক তখনই ঘরের বাইরে থেকে ভেসে এলো এক নারীর কান্না। কান্নাটা ধীরে ধীরে কাছে আসছে, আর সেই কান্নার সঙ্গে মিশে আছে কারো ফিসফিস কণ্ঠ, আমাকে কি চিনতে পেরেছ? ঘড়িতে তখন রাত 12টা 17 মিনিট। ঘরের বাইরে কান্নার শব্দটা ক্রমেই কাছে আসছে। 5 জন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠক 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 দরজায় 3 বার ধীরে ধীরে নক হলো। কেউ কথা বলছে না। কেয়ারটেকার রতনের কথায় সবার মনে পড়ে গেল, রাতে যদি কেউ ডাক দেয় দরজা খুলবেন না। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, সিয়াম ভাই, আমি রতন, দরজাটা খুলুন। সিয়াম একটু সাহস করে বলল, কি হয়েছে?
বাইরে থেকে উত্তর এলো, আপনাদের একটি জিনিস দেখতে হবে, এখানেই বের হবেন না। কণ্ঠটা একদম রতনের মতো। আরমান দরজার কাছে গিয়ে আই হোল দিয়ে তাকালো, কিন্তু বাইরে কেউ নেই। তবুও কণ্ঠটা আবার শোনা গেল, দরজা খুলুন। আমি বাইরে দাঁড়িয়ে আছি। লাবণী কাঁপতে কাঁপতে বলল, কেউ নেই, তাহলে কথা বলছে কে? ঠিক তখনই দরজার নিচ দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকতে শুরু করলো লালচে রঙের পানি। প্রথমে সবাই ভাবলো বৃষ্টির পানি, কিন্তু মেহজাবিন মোবাইলের আলো ফেলতেই দেখা গেল ওটা পানি নয়, রক্ত। একটা কাঁচা রক্তের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। তানভীর সাহস করে জানালার পর্দা একটু সরালো, আর সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, ওদিকে তাকিও না। কিন্তু বাকিরা তাকিয়েই ফেলল। রিসোর্টের সামনের খোলা মাঠে অন্তত 15-16 জন মানুষ দাঁড়িয়ে আছে। সবার গায়ে সাদা কাপড়, কারো মুখ দেখা যাচ্ছে না। তারা সবাই একই দিকে তাকিয়ে, এই কটেজের দিকে। একটু নড়ছে না, মনে হচ্ছে যেন অপেক্ষা করছে। হঠাৎ তাদের মধ্যে একজন ধীরে ধীরে মাথা তুলল। চাঁদের আলো তার মুখে পড়তেই সবাই জমে গেল। তার চোখ নেই, নাক নেই, ঠোঁট নেই, শুধু মিশন কালো চামড়া। আর সেখানে মুখ থাকার কথা, সেখানে ধীরে ধীরে ফেটে গেল একটি লম্বা হাসি। লাবণী চিৎকার করে পিছিয়ে এলো। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো শিশুর হাসি। সবাই ঘুরে তাকালো। ঘরের এক কোণে রাখা পুরনো দোলনা চেয়ারটা নিচে নিচে দুলছে, কিন্তু রিসোর্ট তো এমন কোনো চেয়ার ছিলই না। দোলনার উপরে বসে আছে 7-8 বছরের একটি মেয়ে, সাদা ফ্রক, ভেজা চুল, মাথা নিচু। সে আস্তে আস্তে বলল, তোমরা আমার ঘরে কেন এসেছো? মেহজাবিন কাঁদতে কাঁদতে বলল, কে কে তুমি? মেয়েটি মাথা তুলল। তার দু চোখ দিয়ে কালো রঙের তরল গড়িয়ে পড়ছে। সে হাসলো, আমি এখন থেকে কখনো যেতে পারিনি বলেই সে মিলিয়ে গেল। ঠিক তখনই বিদ্যুৎ আবার নিভে গেল। পুরো কটেজ অন্ধকার। কয়েক সেকেন্ড পর জরুরি লাইট জ্বলে উঠতেই দেখা গেল ঘরের ভেতরের দেয়াল জুড়ে অসংখ্য হাতের ছাপ। সবগুলো ছোট ছোট, যেন অনেক শিশু ভেজা হাত দিয়ে দেয়ালে ছুঁয়েছে। আর মাঝখানে রক্তের মতো লাল অক্ষরে লেখা, রুম নম্বর 7 খুলবে না। আরমান অবাক হয়ে বলল, কিন্তু এখানে তো 6টা কটেজ। সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে এলো কেয়ারটেকার রতনের চিৎকার, দৌড়ে বের হন, ওরা জেগে উঠেছে। সিয়াম দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি রতন নয়। তার মুখে রতনের চেহারা, কিন্তু শরীরের নিচের অংশ নেই। সে মাটিতে উপর বসে আছে আর ধীরে ধীরে বলছে, রুম নম্বর 7 তোমাদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ পুরো পাহাড় কাঁপিয়ে ভেসে এলো এক বিকট নারী কণ্ঠের হাসি। দূরের পাহাড়ের গা থেকে কুয়াশা নেমে পুরো রিসোর্ট ঢেকে ফেলল। আর সেই ভেতর থেকে দেখা গেল এক 7ম কটেজ, যা কিছুক্ষণ আগেও সেখানে ছিল না। ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে কাঠের একটি কটেজ। দরজার ওপরে মরিচা ধরা লোহার প্লেটে স্পষ্ট লেখা 7। সিয়ামের চোখ কসলালো। কয়েক মিনিট আগেও এখানে শুধু 6টি কটেজ ছিল, তাহলে এই 7ম কটেজ এলো কোথা থেকে? হঠাৎ পেছন থেকে চিৎকার করে উঠল, ওদিকে যাবেন না। সবাই ঘুরে দেখলো আসল কেয়ারটেকার রতন দৌড়ে আসছে। তার জামাকাপড় ছেঁড়া, মুখে আতঙ্ক। সে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারা যার সঙ্গে একটু আগে কথা বলছেন সে আমি না। আরমান অবাক হয়ে বলল, কিন্তু তার চেহারা তো আপনার মতোই ছিল। রতন কাপা গলায় উত্তর দিল, ওরা মানুষের রূপ নিতে পারে, একবার বিশ্বাস করলে আর বাঁচা যায় না। ঠিক তখনই দূরে সেই ভাসমান মানুষটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রতন সবাইকে দ্রুত মূল অফিস কটেজে নিয়ে গেল। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর একটি পুরনো কাঠের আলমারি খুলে ধুলো মাখায় একটি ডায়েরি বের করলো। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এই লেখা পড়ো তাহলে বুঝবে রুম নম্বর 7 আবার ফিরে এসেছে। সিয়াম জিজ্ঞাসা করলো, এটার মানে কি? রতন কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, 10 বছর আগের ঘটনা। এই রিসোর্টের
জায়গায় আগে ছিল একটি ছোট পাহাড়ি অতিথিশালা। 7টি কটেজ ছিল। 7ম কটেজে উঠেছিল একটি পরিবার, বাবা মা আর তাদের 8 বছরের মেয়ে নীরা। সেদিন রাতেই এমন ঘন কুয়াশা নেমেছিল, মধ্যরাতে অতিথিরা এক নারীর কান্নার শব্দ শুনতে পান। কেউ গুরুত্ব দেয়নি। পরদিন সকালে দেখা যায় রুম নম্বর 7-এর দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা ভাঙা হয়, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু দেয়াল জুড়ে ছোট্ট ছোট্ট হাতের ছাপ, আর মেঝেতে লেখা ছিল, ওরা পাহাড়ের নিচে আছে। সেই পরিবার আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর কটেজটি ভেঙে ফেলা হয়, কিন্তু প্রতি কয়েক বছর পর পর কুয়াশার রাতে সেটি আবার দেখা দেয়। ডায়েরির শেষ পাতায় একটি মানচিত্র আঁকা ছিল। রিসোর্টের পেছনের জঙ্গলে একটি পুরনো কুয়োর চিহ্ন। সেখানে লাল কালিতে লেখা, সব কিছুর শুরু এখানেই। মেহজাবিন বলল, আমরা এখনই পুলিশকে ফোন করি। সিয়াম মোবাইল বের করলো, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। সব ফোনের একই অবস্থা, ঘড়ির সময় থেমে আছে 12:17। যেন সময় আর এগোচ্ছে না। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো শিশুদের হাসির শব্দ। একজন নয়, অনেকগুলো। জানালার ফাঁক দিয়ে তাকাতেই সবাই নিঃশ্বাস বন্ধ করে ফেলল। রিসোর্টের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 7টি শিশু। সবাই সাদা পোশাক পরে আছে। তারা একসঙ্গে হাত নাড়ছে, তারপর একই সঙ্গে বলল, আমাদের সঙ্গে খেলতে আসো। এরপর তারা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু তাদের মাথা পুরো 180 ডিগ্রি ঘুরে আবার দলের দিকে তাকিয়ে রইল, আর শরীরের সামনের দিকে হাঁটতে লাগলো। লাবণী ভয়ে কাঁদতে শুরু করলো। রতন তাড়াতাড়ি জানালার পর্দা টেনে দিল। সে ফিস করে বলল, ওদের চোখ তাকাবেন না। ঠিক তখনই অফিস কটেজের ছাদের ওপর ধূপ 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 ভারী কিছু হাঁটার শব্দ, যেন কেউ খালি পায়ে এদিক ওদিক হাঁটছে। তারপর একটি মেয়ের কণ্ঠ, খুব ধীরে, খুব কাছে, রতন কাকা, দরজা খুলুন, আমি নীরা। রতনের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। তার ঠোঁট কাঁপছে। সে ফিস করে বলল, অসম্ভব, নীরা তো 10 বছর আগেই হারিয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তেই দরজার নিচে একটি ছোট্ট হাত ধীরে ধীরে ভেতরে ঢুকতে শুরু করলো। সেটি মানুষের হাত নয়। হাতের চামড়া ছাইয়ের মতো ধূসর, নখগুলো অস্বাভাবিক লম্বা, আর সেই হাতটি মেঝেতে আঙ্গুল দিয়ে একটি মাত্র শব্দ লিখল, কুয়ো। ঠিক তখনই পুরো রিসোর্টের সব কটেজ থেকে একসঙ্গে ভেসে এলো মানুষের হৃদয় বিদারক চিৎকার। সারা রিসোর্ট কাঁপিয়ে মানুষের আত্মচিৎকার কয়েক সেকেন্ড ধরে চলল। তারপর হঠাৎ সবকিছু আবার নিস্তব্ধ। এমন নীরবতা যেন পৃথিবীর আর কোনো জীবিত মানুষ নেই। রতন কোয়ার্টিকারের হাত থেকে দরজার সামনে দাঁড়িয়ে রইল। দরজার নিচে ধূসর হাটটি ছিল, সেটিও অদৃশ্য হয়ে। কুয়ো, সিয়াম বলল, এই কুয়োতেই নিশ্চয়ই রহস্য লুকিয়ে আছে। রতন সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো, না, ওটাই ওদের ফাঁদ। রাতের বেলা যে কুয়োর কাছে যায় সে আর ফিরে আসে না। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো আরেকটি কণ্ঠ। এবার কোনো কান্না নয়, একজন বৃদ্ধের গলা, বাঁচতে চাইলে সূর্য ওঠার আগেই কুয়োটা খুঁজে বের করো। সবাই জানালার দিকে তাকালো। দূরে কুয়াশার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, তার হাতে কেরোসিনের লুণ্ঠন, চোখে অদ্ভুত বিষণ্ণতা। এক মুহূর্তের জন্য দেখা গেল, পরের মুহূর্তেই তিনি নেই। রতন গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি তাকে চিনি। সবাই অবাক হয়ে তাকালো। ওই মানুষটার নাম ছিল লালু চাকমা। এই পাহাড়ের সবচেয়ে বয়স্ক বাসিন্দা ছিলেন। 5 বছর আগে তিনি মারা গেছেন। ঘরের ভেতরে আবার ঠান্ডা হাওয়া বয়ে গেল। হঠাৎ অফিসের টেবিলের ওপর রাখা পুরনো ডায়েরির পাতা নিজে নিজেই উল্টোতে শুরু করলো। শেষে একটি পাতা এসে থেমে গেল। সেখানে লেখা, যে কুয়োর তলায় সত্য লুকিয়ে আছে, তার উপরে আজও দাঁড়িয়ে আছে রিসোর্ট। তার নিচে রক্তের মতো লাল কালি দিয়ে আঁকা একটি পথ। পথটি সরাসরি রিসোর্টের পেছনে জঙ্গলের দিকে গেছে। সিয়াম বলল, আমরা 5 জন একসঙ্গে যাব। রতন অনেকক্ষণ চুপ থেকে অবশেষে বলল, আমি একা আপনাদের যেতে দেব না। সে স্টোর রুম থেকে 5টি
শক্তিশালী টর্চ আর একটি পুরনো লুণ্ঠন বের করলো। বিদ্যুৎ এখানে বিশ্বাস করা যায় না। রাত তখনও 12:17। ঘড়ির কাঁটা এক চুলো নড়েনি। তারা 6 জন ধীরে ধীরে জঙ্গলের পথ হাঁটতে শুরু করলো। চারদিকে এত ঘন কুয়াশা যে 5 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ মাটিতে ছোট ছোট পায়ের ছাপ, একটি নয় অনেকগুলো, সবগুলোই খালি পা। আর আশ্চর্যের বিষয়, সব পায়ের ছাপ জঙ্গলের ভেতরেই যাচ্ছে, কিন্তু ফিরে আসার কোনো ছাপ নেই। লাবণী ভয়ে সিয়ামের হাত শক্ত করে ধরে ফেলল। আরও কিছু দূর এগোতেই তারা দেখতে পেল একটি ভাঙা কাঠের সাইনবোর্ড, মশ আর শ্যাওলা ঢাকা। কষ্ট করে পড়ে গেল, পুরাতন পাহাড়ি বিশ্রামগার কটেজ 1-7, আর তার নিচে খুব ছোট অক্ষরে লেখা 1998। রতন বিস্ময়ে বলল, এটা তো বহু বছর আগেই সরিয়ে ফেলা হয়েছিল। ঠিক তখন ওই মেহজাবিন টর্চ নিভে গেল। তারপর আরমানের, তারপর তানভীরের। এক এক করে সব টর্চ অচল হয়ে গেল। শুধু রতনের হাতে থাকা পুরনো লণ্ঠনটি জ্বলছে। লণ্ঠনের তীক্ষ্ণ আলোয় তারা সামনে তাকাতেই বুক কেঁপে উঠল। একটি পুরনো গোলাকার কুয়ো, চারপাশে ভাঙা পাথর। কুয়োর মুখে লোহার মরচে ধরা চেইন ঝুলছে, আর সেই চেনের সঙ্গে বাঁধা একটি ছোট্ট লাল রঙের ফ্রক। মনে হচ্ছে বহু বছর ধরে বাতাসে উঠছে, কিন্তু বাতাস তো নেই। হঠাৎ কুয়োর ভেতর থেকে ভেসে এলো এক শিশুর কণ্ঠ, খুব ধীরে, খুব কষ্টে, আমাকে উপরে তোলো। মেহজাবিন কেঁদে ফেলল। ওখানে একটা বাচ্চা আছে। সে কুয়োর দিকে এগোতেই রতন জোরে একটা টান ধরল। না, নিচে তাকাবেন না। কিন্তু ততক্ষণে আরমান কৌতূহল সামলাতে না পেরে কুয়োর ভেতরে আলো ফেলল। সে নিচে তাকাতেই স্থির হয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। সিয়াম তার কাঁধে হাত রাখতেই আরমান ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ছোট ঠোঁটে জমে উঠেছে এক অস্বাভাবিক হাসি। সে ফিসফিস করে বলল, ওরা নিচে নেই। কয়েক সেকেন্ড থেমে আবার বলল, ওরা এখন আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। সিয়াম, রতন, লাবণী, তানভীর আর মেহজাবিন একসঙ্গে ধীরে ধীরে পেছনে ঘুরল। আর তাদের হাতে থাকা লণ্ঠনের আলোয় দেখা গেল কুয়াশার মধ্যে 7 জন সাদা পোশাক পরা অবয় নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট মেয়েটি। এবার সে প্রথমবারের মতো হাসলো আর বলল, তোমরা দেরি করে ফেলেছো। ঠিক তখন ওই কুয়ার ভেতর থেকে একটি বিশাল কালো হাত উঠে আরমানের পা শক্ত করে চেপে ধরলো। আরমানের পা শক্ত করে ধরে টান দিল সেই বিশাল কালো হাত। বাঁচাও, আমাকে বাঁচাও, চিৎকার করে উঠল আরমান। সিয়াম আর তানভীর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরল। রতন দ্রুত কুয়াশার পাশে পড়ে থাকা মরিচা ধরা লোহার চেনটি আরমানের কোমরে জড়িয়ে দিল। কিন্তু নিচে থেকে যে শক্তি টানছে তা যেন কোনো মানুষের নয়। চেন টনটন করে টান খাচ্ছে। কুয়াশার ভেতর থেকে একসঙ্গে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে গভীর অন্ধকারের নিচে অসংখ্য আত্মা আটকে আছে। হঠাৎ লণ্ঠনের আলো একবার ধপ করে নিভে আবার জ্বলে উঠল। সেই ক্ষণিকের আলোতে সবাই দেখল কুয়োর দেয়াল বেয়ে অসংখ্য কালো হাত উপরে উঠছে। 1টি, 2টি, 10টি, 20টি, শুনে শেষ করা যায় না। সব হাত যেন জীবন্ত। সবাই একসঙ্গে ফিসফিস করে বলছে, নেমে এসো, তোমাদের আমাদের সঙ্গে থাকো। রতন গর্জে উঠল, চোখ বন্ধ করুন, ওদের দিকে তাকাবেন না। সিয়াম চোখ বন্ধ করলে আরমান পারল না। এক দৃষ্টিতে কুয়োর দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটে অদ্ভুত হাসি। হঠাৎ সে নিজের ইচ্ছায় বন্ধুদের হাত ছাড়িয়ে দিল। ধীরে ধীরে কুয়োর দিকে হাঁটতে শুরু করলো। ওরা আমাকে ডাকছে, আমি ওদের চিনি। লাবণী কাঁদতে কাঁদতে বলল, আরমান ফিরে আসো। কিন্তু সে যেন কিছুই শুনছে না। ঠিক তখন ওই কুয়াশার মধ্যে আবার দেখা দিল সেই 8 বছরের মেয়েটি। সাদা পোশাক, ভেজা চুল। সে এবার কাঁদছে, খুব আস্তে বলল, ওকে বাঁচাও। সিয়াম অবাক হয়ে বলল, তুমি তো আমাদের ভয় দেখাচ্ছিলে। মেয়েটি মাথা নাড়ল, না, আমি তোমাদের বাঁচাতে চাই। যারা তোমাদের ডাকছে
তারা আমি নই। মেয়েটি নিজের নাম বলল, আমি নীরা। আমি ঠিক সেই নীরা যার মতো কথা রতন ডায়েরিতে পড়েছিল। নীরা কাঁদতে কাঁদতে বলল, আমাদের হত্যা করা হয়েছিল। এই কথা শুনে সবাই স্তব্ধ। দুর্ঘটনা ছিল না। নীরা ধীরে ধীরে মাথা নাড়ালো। না, সে বলতে শুরু করলো, বহু বছর আগে এক পাহাড়ে অবৈধভাবে একটি রিসোর্ট নির্মাণ করা হয়। নির্মাণ কাজের সময় শ্রমিকরা একটি প্রাচীন পাহাড়ি সমাধি খনন ভেঙে ফেলে। স্থানীয়রা নিষেধ করেছিল, কেউ শুনেনি। তারপর একের পর এক অদ্ভুত মৃত্যু শুরু হয়। রিসোর্ট বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু মানুষ পুরো ঘটনাটা চাপা দিতে চেয়েছিল। এক রাতে নীরা এবং তার পরিবার সেই সত্য জেনে ফেলেছিল। পরদিন তারা আর জীবিত ছিল না। রতন কাঁপতে কাঁপতে বলল, তাহলে তোমাদের খুন করা হয়েছিল? নীরা উত্তর দিল, আমাদের দেহ কেউ খুঁজে পায়নি, কারণ সে ধীরে ধীরে কুয়োর দিকে আঙ্গুল তুলল। আমাদের সবাইকে এই কুয়োর নিচে ফেলে দেওয়া হয়েছে। সবার শীতল শীতল হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কুয়োর ভেতর থেকে ভেসে এলো বিকট গর্জন। মাটি কাঁপতে শুরু করলো। চেনগুলো প্রচণ্ড শব্দ শুরু করছে। কুয়োর কালো পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠতে লাগলো একটি বিশাল ছায়ামূর্তি, মানুষের মতো কিন্তু অদ্ভুত, অন্তত 10 ফুট লম্বা। তার পুরো শরীর কাদামাটি আর ছাইয়ে ঢাকা। চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল। সে উঠে আসতেই চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নীরা আতঙ্কে চিৎকার করে উঠল, না, ও জেগে উঠেছে। রতন ফিসফিস করে বলল, এটাই পাহাড়ের অভিশাপ। ছায়ামূর্তির ধীরে ধীরে মাথা তুলল, তারপর সোজা সিয়ামের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, সত্য জানতে এসেছি, তাহলে কেউ জীবিত ফিরবে না। এই কথা শেষ হতেই পুরো পাহাড় প্রচণ্ডভাবে কেঁপে উঠল। কুয়োর চারপাশে মাটি ফেটে যেতে শুরু করলো, আর সেই ফাটলের ভেতর থেকে একে একে বেরিয়ে আসতে লাগলো অসংখ্য কঙ্কালের হাত। মাটি ফেটে বেরিয়ে আসা হাতগুলো একসঙ্গে নড়তে শুরু করলো। চারদিকে যেন মৃত মানুষের গুঞ্জন। ঠান্ডা বাতাসে মুহূর্তেই বরফের মতো হয়ে গেল। লাবণী আতঙ্কে চিৎকার করে উঠল, সিয়াম, ওগুলো আমাদের দিকে আসছে। সত্যি, মাটির নিচে থেকে বেরিয়ে আসা হাতগুলো ধীরে ধীরে 6 জনকে ঘিরে ফেলেছে। প্রতিটি হাত যেন কাউকে ধরে টেনে নিচে নিচে যেতে চায়। 10 ফুট লম্বা ছায়ামূর্তিটি এবার পুরোপুরি কুয়ো থেকে বেরিয়ে এলো। তার পায়ের নিচে মাটি কালো হয়ে যাচ্ছে, সেখানে পা রাখছে, সেখানে ঘাস শুকিয়ে যাচ্ছে। তার কণ্ঠ পাহাড় জুড়ে প্রতিধ্বনিত হলো, ওই পাহাড় আমার, যারা সত্য জানবে তারা এখানেই থাকবে। ঠিক তখনই নীরা সিয়ামের সামনে এসে দাঁড়ালো। সে কাঁদতে কাঁদতে বলল, ওকে শক্তি দিয়ে মানুষের লোভ, যতদিন সত্য লুকিয়ে থাকবে ততদিন এই অভিশাপ শেষ হবে না। সিয়াম জিজ্ঞেস করলো, তাহলে ওকে থামানোর উপায় কি? নীরা ধীরে ধীরে কুয়াশার পাশে পড়ে থাকা একটি ভাজা পাথরের দিকে আঙ্গুল তুলল। পাথরটি নীরা চকচক করছে। তাহলে পাথরের নিচে কেন এমন হচ্ছে? সিয়াম দৌড়ে গিয়ে পাথরটা সরাতেই একটি পুরনো পিতলের বাক্স বেরিয়ে এলো। বাক্সটির ওপর খোদাই করা, সত্য কখনো মাটির নিচে চাপা থাকে না। রতন কাপা হাতে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি পুরনো ক্যামেরা, রক্তমাখা একটি শিশুদের লাল ফ্রক আর একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এটি খুঁজে পাও, জেনে রেখো, আমরা দুর্ঘটনায় মারা যাইনি, আমাদের হত্যা করা হয়েছে। পাতা উল্টাতেই বেরিয়ে এলো কয়েকটি ছবি। ছবিগুলো দেখে সবাই স্তব্ধ। ছবিতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কয়েকজন লোক একটি পরিবারের সদস্যদের জোর করে কুয়োর নিচে নিয়ে যাচ্ছে। শেষ ছবিতে একটি ছোট মেয়ে কাঁদছে। সে নীরা, আর তার পেছনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। রতন ছবিটি দেখে কেঁপে উঠল। এটা তো। সে বাক্য শেষ করতে পারল না। সিয়াম জিজ্ঞেস করলো, চেনেন? রতন মাথা নিচু করে বলল, এই রিসোর্টের প্রথম মালিক। সবাই ভেবেছিল তিনি বিদেশে চলে গেছেন। আসলে
সব হত্যার নৈপথ্য তিনিই ছিলেন। ঠিক তখনই চারদিকে কাঁপিয়ে বিকট হাসি শোনা গেল। ছায়ামূর্তির রাতে গর্জে উঠেছে। মনে হচ্ছে সত্য প্রকাশ পাওয়ার সেই দুর্বল হয়ে পড়েছে, আর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করছে। কিন্তু হঠাৎ ডায়েরির শেষ পাতায় নিজে থেকেই নতুন একটি লেখা ফুটে উঠল। সত্য জানলে অভিশাপ শেষ হয় না। যে আত্মাকে জাগানো হয়েছে তাকে বিদায়ও দিতে হবে। নারী কাঁদতে কাঁদতে বলল, আমাদের দেহ এখনো কুয়ার নিচেই আছে। যতক্ষণ না আমাদের যথাযথ দাফন করা হবে ততক্ষণ এই পাহাড় মুক্ত হবে না। ঠিক তখনই আরমান আবার অদ্ভুত আচরণ করতে শুরু করলো। সে ধীরে ধীরে ছায়ামূর্তির দিকে হাঁটছে। তার চোখ পুরো কালো, মুখে এক ভয়ঙ্কর হাসি। সে গভীর গলায় বলল, তোমরা অনেক দেরি করে ফেলেছ। কিন্তু এটা আর আরমানের কণ্ঠ নয়, অন্য কারো কণ্ঠ। পরের মুহূর্তেই আরমান নিজের পকেট থেকে একটি ধারালো ছুরি বের করলো। ছবিটি সে নিজের গলার কাছে ধরে ফিসফিস করে বলল, একটা প্রাণ দিলেই সবাই মুক্তি পাবে। লাবণী চিৎকার করে কেঁদে উঠল। সিয়াম ধীরে ধীরে এগিয়ে এলো, আর সেই সময় কুয়োর গভীর অন্ধকার থেকে আবার ভেসে এলো সেই অচেনা নারীর কান্না। এবার সেই কান্নার সঙ্গে মিশে একটি বাক্য পরিষ্কার শোনা গেল, আসল শয়তান এখনো রিসোর্টের ভেতরেই লুকিয়ে আছে। সবাই একসঙ্গে রিসোর্টের দিকে তাকালো। দূরে কুয়াশার মধ্যে রুম নম্বর 7 দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটি ক্ষীণ হলুদ আলো বেরিয়ে এলো, আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা একটি কালো অবয়ব হাত তুলে ইশারা করলো, ফিরে এসো। রুম নম্বর 7 এর দরজাটি ধীরে ধীরে পুরোপুরি খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে আসা হলুদ আলো কুয়াশা ভেদ করে চারদিকে ছড়িয়ে পড়ল, আর সেই কালো অবয়বটি আবার হাত নাড়ল, এসো, সত্য এখানেই লুকিয়ে আছে। আরমান যেন সম্মোহিত হয়ে সামনে হাঁটতে শুরু করলো। তার চোখ এখনো সম্পূর্ণ কালো। সিয়াম দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। আরমান, নিজের দিকে তাকাও। কিন্তু আরমান শুধু ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে, আমি অনেক আগেই এখানে এসেছিলাম। এক কথায় সবাই থমকে গেল। অনেক আগেই মানে কি? তো এত প্রথমবার সাজেকে এসেছে? রতন গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এই পাহাড় সময় নিয়ে খেলা করে। যারা অভিশপ্ত হয় তাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এক হয়ে যায়। নীরা ধীরে ধীরে বলল, রুম নম্বর 7 আসলে কোনো কটেজ নয়, এটা একটা দরজা। যে একবার ভেতরে যায় সে বাস্তবে পৃথিবীতে আর ফিরে আসে না। ঠিক তখনই আকাশে প্রবল বজ্রপাত হলো। সেই আলোর কয়েক সেকেন্ডের জন্য পুরো রিসোর্ট দেখা গেল। সবাই আতঙ্কে জমে গেল। তারা যে সুন্দর রিসোর্টে উঠেছিল সেটি আসলে নেই। চারদিকে ভাঙা কাঠ, পোড়া ইট আর ধ্বংসস্তূপ, যেন বহু বছর আগে আগুনে পুড়ে গেছে। বজ্রপাত শেষ হতেই আবার সব আগের মতো সুন্দর রিসোর্ট জ্বলে উঠছে, যেন কিছুই ঘটেনি। শ্রীহাম দৃঢ় গলায় বলল, আজই সব শেষ করব। সে রুম নম্বর 7 দিকে এগিয়ে গেল। দরজার সামনে পৌঁছাতেই বরফ ঠান্ডা বাতাস আর শরীর কাঁপিয়ে গেল। দেয়ালে অসংখ্য আঁচড়, মনে হচ্ছে কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। দরজার নিচে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। নীরা বলল, সাবধানে, ভেতরে যা দেখবে সব সত্য হবে না। চিয়াম দরজা ঠেলে ভেতরে ঢুকলো। অন্যরাও মাথা নিচু নিল। ভেতরে ঢুকেই সবাই থমকে দাঁড়ালো। এটা কোনো ছোট কটেজ নয়, এটা যেন এক বিশাল পুরনো হাসপাতালের করিডর। চারদিকে অসংখ্য দরজা, দেয়ালে ঝুলছে মরিচা ধরা লুণ্ঠন, আর করিডরের শেষ দাঁড়িয়ে আছে একজন মানুষ। কালো কোট, মাথায় পুরো টুপি। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। রতন তাকে দেখে চিৎকার করে উঠল, রশিদ সাহেব! এই সেই মানুষ, রিসোর্টের প্রথম মালিক, যাকে সবাই মৃত বা নিখোঁজ বলে জানত। কিন্তু সে একটু বুড়ো হয়নি, যেন সময় তার গায়ে লাগেনি। রশিদ ধীরে ধীরে হাসল। তার হাসি মানুষের মতো নয়, গভীর, কাঁপা আর স্বাভাবিক। সে বলল, এই পাহাড় আমাকে অমর করেছে। প্রতি কয়েক বছরে কয়েকজন মানুষ এলে আমি বেঁচে থাকি।
তোমরাও আজ এখানে এসেছো। ভেতর থেকে শত শত মানুষ বেরিয়ে এলো। কারো শরীরে মাংস নেই, কারো চোখ নেই, কারো মাথা ভাঙা। তারা সবাই একসঙ্গে সিয়ামের দিকে এগিয়ে আসছে। নীরা কাঁদতে কাঁদতে চিৎকার করলো, ডায়েরিটা আগুনে পুড়িয়ে দেই। সিয়াম অবাক হয়ে বলল, কেন? ওর শক্তি ডায়েরির ভেতরেই বন্দি। রতন সঙ্গে সঙ্গে লণ্ঠনের আগুন দিয়ে ডায়েরির প্রথম পাতায় লিখে দিল। আগুন ছড়িয়ে পড়তেই পুরো করিডর কেঁপে উঠল। রশিদের মুখ বিকৃত হয়ে গেল। সে প্রচণ্ড চিৎকার করে উঠল। চারদিকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলো। কিন্তু ঠিক তখনই রশিদ শেষ শক্তি দিয়ে আরমানকে ধরে টেনে নিয়ে গেল একটি অন্ধকার দরজার ভেতরে। লাবণী চিৎকার করে কাঁদতে লাগলো। আরমান! ভেতর থেকে শুধু একবার আরমানের কণ্ঠ শোনা গেল, আমাকে বাঁচাও। তারপর নীরবতা, আর সেই নীরবতার মাঝে পুরো রুম ছাদ ভেঙে পড়তে শুরু করলো। সিয়াম বুঝতে পারলো আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই হয় সবাই মুক্তি পাবে, নয়তো এই অভিশাপের অংশ হয়ে যাবে চিরদিনের জন্য। রুম নম্বর 7-এর ভেতরটা কাঁপছে। ছাদ থেকে একের পর এক কাঠ ভেঙে পড়ছে। চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। আরমানকে টেনে নিয়ে যাওয়ার অন্ধকার দরজাটি এখনো বন্ধ। লাবণী কান্নায় ভেঙে পড়ছে। সিয়াম ওকে ছাড়া আর ফিরবে না। সিয়াম এক মুহূর্ত দেরি করলো না। সে দৌড়ে দরজায় লাথি মারলো। ধুপ করে শব্দ হয়ে গেল। প্রথমবারে খুলল না, দ্বিতীয়বার, তৃতীয়বার। অবশেষে দরজাটি ভেঙে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকেই তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এটা কোনো ঘর নয়, এটা যেন আরেকটি পৃথিবী। চারদিকে কালো কুয়াশা, মাটির নিচে অসংখ্য মানুষের হাত বেরিয়ে আছে। মাঝখানে দাঁড়িয়ে রশিদ, তার সামনে হাঁটু গেড়ে বসে আছে আরমান। রশিদের দুই হাত আরমানের মাথার ওপর। সে অদ্ভুত ভাষায় কিছু মন্ত্র পড়ছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে আরমানের শরীরে ঢুকছে। নীরা আতঙ্কে চিৎকার করে উঠল। ও আরমানের শরীর দখল করতে চাইছে। তখন লণ্ঠন থেকে ধরে বলল, সিয়াম, ক্যামেরাটা। সিয়ামের মনে পড়ে গেল পিতলের বাক্স পাওয়া পুরনো ক্যামেরার কথা। ক্যামেরাটি এখনো তার ব্যাগে আছে। সে দ্রুত ক্যামেরা বের করলো। রতন বলল, এই ক্যামেরার সত্য বন্দী আছে, ওর ছবি তোলো। সিয়াম কিছু না ভেবেই ক্যামেরার শাটার চাপলো। ফ্লাশ প্রচণ্ড আলো আর ঘন ভরে দিল। রশিদ হঠাৎ চিৎকার করে উঠল। তার শরীর ধোয়ার মতো কাঁপতে লাগলো। ফ্লাশের আলোয় সবাই দেখতে পেল আসল সত্য। রশিদ কোনো মানুষ নয়। তার শরীর হাজার মানুষের ছায়া দিয়ে তৈরি। প্রতিটি মুখ কাঁদছে, প্রতিটি মুখ মুক্তি চাইছে। তাদের মধ্যে নীরার বাবা মা, আরও অনেক পর্যটক, শ্রমিক এবং হারিয়ে যাওয়া মানুষের মুখ দেখা যাচ্ছে। নীরা কেঁদে বলল, ও আমাদের আত্মা বন্দি করেছে। সিয়াম চিৎকার করে বললেন, সবাই মিলে আরমানকে টেনে আনো। তানবীর আর রতন ঝাঁপিয়ে পড়ে আরমানকে ধরে ফেলল। রশিদ শেষ শক্তি দিয়ে গর্জে উঠল, কেউ এখান থেকে জীবিত যাবে না। ঠিক তখনই নীরা সিয়ামের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে যেতে হবে। সিয়াম অবাক হয়ে বলল, মানে? নীরা মৃদু এসে বলল, এই অভিশাপ ভাঙতে একজন আত্মাকে নিজের ইচ্ছায় আলো যেতে হয়। আর এতদিন অপেক্ষা করছি, আজ আমার সময় এসেছে। নীরা ধীরে ধীরে রশিদের সামনে এগিয়ে গেল। সে দুই হাত বাড়িয়ে দিল। হঠাৎ তার শরীর থেকে উজ্জ্বল সাদা আলো বের হতে লাগলো। সেই সাথে পুরো ঘন ঘর ভরে উঠল। রশিদ যন্ত্রণা চিৎকার করতে লাগলো। তার শরীরের ভেতর বন্দি আত্মাগুলো একে একে মুক্ত হয়ে সরে উঠল। চারদিকে অসংখ্য আলোর বিন্দু আকাশের দিকে উঠে গেল। নীরার বাবা মাও মুক্তি পেলেন। তারা দূরে থেকে মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। নীরা শেষবারের মতো সিয়ামের দিকে তাকিয়ে বলল, সত্যকে কখনো লুকিয়ে রেখো না, তাহলে অন্ধকার ফিরে আসে। এই বলে সে আলোর ভেতরে মিলিয়ে গেল। রশিদের শরীর ধীরে ধীরে ভেঙে ধুলো হয়ে গেল। তার শেষ চিৎকার পাহাড়ে প্রতিধ্বনিত হলো, আমি আবার ফিরব। তারপর সব নিস্তব্ধতা। হঠাৎ সবাই অনুভব করলো আবার সেই পুরনো কুয়াশার পাশে দাঁড়িয়ে আছে। রাত শেষ। পূর্ব আকাশে সূর্যের মতো আলো। কুয়াশায় ধীরে ধীরে যাচ্ছে। রুম নম্বর 7, ছায়ামূর্তি নেই। সবকিছুই যেন স্বাভাবিক। পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলো।
কুয়োর নিচে উদ্ধার হলো বহু বছর আগের হাড়গোড়। তদন্তে বেরিয়ে এলো বহু পুরনো নিখোঁজ রহস্য। রশিদের অপরাধের প্রমাণও মিলল সেই পিতলের বাক্সে থাকা ডায়েরি এবং ছবিগুলো থেকে। কয়েক মাস পরে সেই জায়গায় একটি স্মৃতিফলক তৈরি করা হয়। লেখা ছিল, যারা অন্যায়ের শিকার হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্য। সিয়াম একদিন আবার সাজে গেল, এবার একা। সেই পুরনো রিসোর্টের জায়গায় দাঁড়িয়ে এসে দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই হালকা বাতাসে কানে এসে এলো একটি ছোট্ট মেয়ের হাসি, ভয়ের নয়, শান্তির। সে ফিরে তাকালো। দূরে পাহাড়ের কিনারায় সাদা পোশাক পরা একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে মৃদু হেসে হাত নাড়ালো। পরের মুহূর্তেই সে মেঘের মধ্যে মিলিয়ে গেল। সিয়ামও হালকা করে হাসলো। সে জানতো এবার নীরা সত্যিই মুক্তি পেয়েছে। আর বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।